অ্যানাকোন্ডার প্যাচে এমবাপ্পেদের শ্বাসরোধ করলো স্পেন। আসলে বিশ্বকাপ কারা নিচ্ছে, স্পেন নাকি আর্জেন্টিনা? আজকের ম্যাচেই বা কি হবে? হ্যারি কেইন এগিয়ে যাবে, আলো দিয়ে সবাইকে আলোকিত করবে, নাকি লিওনেল মেসি এসে হ্যারি কেইনের সমস্ত আলো নিয়ে নেবে? আমরা কিন্তু এখনো কিছু জানি না। লাস্ট ম্যাচ আমরা খুবই উপভোগ করেছি, কিন্তু এমন একটা ম্যাচ দেখবো, ফ্রান্সের কাছ থেকে এমন পারফরমেন্স পাবো সেটা আশা করিনি। অন্যদিকে এটা বলতে হবে যে স্পেন আসলে ফ্রান্সকে খেলার সুযোগই দেয়নি। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি টেলিকাস্ট প্রেজেন্স টিভিএস ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে রয়েছে মৌ, আর আমার সঙ্গে রয়েছেন জাতীয় দলের ফুটবলার তপু বর্মন। কেমন আছেন? জি ভালো। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। আপনি আপনি কেমন আছেন সেটা বলেন। আমাকে তো ভালো থাকতেই হয়, ভালো না থাকলেও আমি ভালো, থাকলেও আমি ভালো কিন্তু আছি। একটু কষ্ট। হ্যাঁ, আসলে কষ্ট পেয়েছে। আমি কালকে পোস্ট করেছিলাম খেলা চলাকালীন, একদম প্রথম দিকে, তখনও গোল টোল হয়নি, তখন পোস্ট করেছিলাম যে মন থেকে চাই ফ্রান্স জিতুক, কিন্তু কেন যেন মন বলছে স্পেন জয়ী হবে। আপনি মানে আনসার দিয়ে দিচ্ছেন, আবার আপনি প্রশ্ন আর ছুড়ছেন। কিছু করার নেই। এখন আপনি বলুন যে কেমন দেখলেন এই যে না। অ্যানাকোন্ডার প্যাচে যে পেঁচিয়ে ফেললো, ভয়াবহ। না, ভয়াবহ অবস্থা বলতে পারেন। আসলে আমরা স্পেন আসলে তাদের যেই ফর্মুলা এবং তাদের যে ট্যাকটিক্স সেইটা সবসময় বজায় রাখেন ডিউরিং ম্যাচে, যে কোনো টিমের সাথে। ইভেন তো তারা কেবোভার্দের সাথেও কিন্তু সেম ভাবেই খেলেছেন। তো আসলে ফ্রান্স যে এত ব্যাকফুটে চলে যাবে তাদের যদিও সাথে, সেই ম্যাচটা দেখে কিন্তু আমরা বুঝিনি যে ফ্রান্স এইখানে থাকবে। এতটা মানে কাবো ভার্দের সঙ্গে যখন 0-0 ড্র, তখন আমাদের ধারণা ছিল না। হ্যাঁ, এটা বলতে পারেন। আসলে তারা কিন্তু গ্র্যাজুয়ালি তাদের পারফরমেন্স আপ হয়েছে এবং তাদের প্লেয়ারদের যে ইউনিটি সেটা অনেক স্ট্রং হয়েছে। আপনি যেটা এন্ট্রোতে বললেন আসলে এটাই রাইট। তাদের যে মানে একটা টিম ওয়ার্ক, এটাতে আসলে ফ্রান্স হেরে গেছেন। এবং তাদের যে ওয়ার্ক রেট ছিল, স্পেশালি কালকের ম্যাচে, আপনি যদি দিদিয়া দেশমকে আমরা দেখেছি, অলিসোকে উঠাইতে হয়েছে, বার্কোলাকে উঠাইতে হয়েছে। কেন জানেন? একমাত্র স্পেনের প্লেয়ারদের জন্য। অলিসের পায়ে যখনই বল গিয়েছে, 3জন থেকে 2জন প্লেয়ার অলওয়েজ তাকে প্রেস করেছেন। সেম লাইক বার্কোলার ক্ষেত্রে হয়েছে। দেমবেলে কালকে খেলতেই পারেনি, এমবাপ্পে তো একদম পুরা খেলতে পারেনি। তো এটা অল অ্যাবাউট তাদের মেন্টালিটি এবং টিম ওয়ার্ক। এটা আসলে স্পেনের কোচ খুব ভালোভাবে আসলে তাদেরকে বুঝিয়েছে আসলে এই ম্যাচটা তাদেরকে কিভাবে কোন অ্যাপ্রোচে খেলতে হবে, এবং সেটা তারা খুব ভালোভাবে ফলো করেছেন। একেবারেই তাই। একটা ব্যাপার ভাবুন যে সেমিফাইনালের আগে ফ্রান্সকে ঠেকাবে কে, এই প্রশ্ন সবার মনে ছিল। যে এত দারুণ টিম, আমরা বারবার কিন্তু উসমান ডেম্বেলের কথা বলেছি, বারবার আমরা ওলিসের কথা বলেছি, এমবাপ্পে, বার্কোলা, বা যার কথাই বলি না কেন, বেঞ্চে যারা রয়েছে তারা খুব দুর্দান্ত প্লেয়ার। সেই প্লেয়ারদেরকে নিয়ে আলাদা টিম গঠন করেছে, এমন কথাও আমরা বলেছি এই মানে এই শোতে। সেখানে স্পেন এসে, আমরা আগেই বলছিলাম যে একটা ফাইনাল আমরা দেখবো, বা দুটো ফাইনাল আমরা দেখবো, আজকে একটি ম্যাচ রয়েছে, সেমিফাইনালের সেকেন্ড ম্যাচ। এইভাবে যে পরাস্ত করবে ফ্রান্সকে, এটা কিন্তু ভাববার মানে আমরা কেউ ভাবিনি আসলে। না, আসলে এটা আমরা ভাবিনি। কিন্তু আপনি যদি প্রিভিয়াস রেকর্ডগুলো দেখেন, সেখানে কিন্তু স্পেন এগিয়ে ছিল। আপনি নেশনস কাপে 4-5 গোলে হারিয়েছে। ইউরোর কথা বলতে হবে 2024 এ, তো 2-1 হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে স্পেনের কিন্তু একটা মানে ডিফারেন্ট লেভেলের মেন্টালিটি। আন্ডার প্রেসারে কিন্তু স্পেন ছিল না, ফ্রান্স ছিল। এবং তারা লাস্ট ইয়ারের ফাইনালিস্ট, তাদের সেটা ধরে রাখার জন্য কিন্তু একটা প্রেসার ছিল। ইভেন দো আপনি যদি স্পেশালি স্পেনের কোচের যদি কিছু চেঞ্জিং দেখেন, সে পেদ্রিকে নামিনি, কিন্তু সে ফেভিও রুইসকে নামানো হয়েছে সেই ম্যাচে, গতকাল ম্যাচে। এখন ঘটনা ফেভিও রুইসকে কেন নামিয়েছে এটাও একটা এক্সাম্পল আছে। আপনি যদি তাদের লেফট সাইড দিয়ে কোকোরেলা, যে কিনা সবচেয়ে এফেক্টিভ প্লেয়ার এবারের ওয়ার্ল্ড কাপে, স্পেশালি লেফট ব্যাক, তো সে যখন উঠে যায়, ফেভিও রুইস তার জায়গাটা কভার করে, বিকজ সেখানে দেমবেলের মতো প্লেয়ার এবং অলিসের মতো প্লেয়ার সেই জায়গাটায় অবস্থান করে। এবং কিছু জায়গায় টেকনিক্যালি আসলে আমার মনে হয় যে স্পেন জিতে গিয়েছেন। এবং তার সাথে আপনি যদি আসলে যেই পেনাল্টিটা আসলে পেয়েছে, এই পেনাল্টিটা আসলে ওই সিচুয়েশনে যদি না হয়তো বা ম্যাচটার মোর অন্যরকম হতে পারতো। এবং ট্রু, শুরুর দিক থেকে কিন্তু ফ্রান্সের প্লেয়াররা একটু মেরে খেলছিলেন, সেটা বোঝা যাচ্ছিল। আসলে আমার কাছে মনে হচ্ছিল যে একটু দরকার ছিল না। না, আসলে এই যে অল অ্যাবাউট টেম্পারমেন্ট, আপনি যত, আমি অনেক জায়গায় অনেক বলেছি যে আসলে এই ম্যাচটা অল অ্যাবাউট মেন্টালিটি। আপনি এরকম
স্টেজে যদি যত মানসিকতাকে ঠান্ডা রেখে নিজের পারফরমেন্সটা শো করতে পারেন, দ্যাট মিনস আপনি পজিটিভ ওয়েতে আগাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি প্রথমেই এরকম মানে আপনার ধরেন কিছু ট্যাকেল হয়েছে, এগুলা যদি না হইতো হয়তো বা ধরেন এটা অল অ্যাবাউট একটা প্র্যাকটিসও পড়ে। আপনি যদি ধরেন লাইক অলমো, আপনি ধরেন যে ইয়ামেল, আপনি যদি তাদেরকে স্পেস দেন, আসলে তারা আপনাদেরকে হার্ট করার সুযোগ রাখে এবং সেই ক্ষেত্রে হয়তো বা তাদেরকে একটু ট্যাকেল করে বা তাদের মানসিকতাটা একটু ডাউন করার চেষ্টা করছে, বাট তারা তো আসলে গিভ আপ করেনি, তাদের প্ল্যান অনুযায়ী তারা খেলেছে। আপনি যদি দেখেন আসলে বল পাসিংয়ে এবং তারা সবসময় ওয়েট করেছে। যেই সেকেন্ড গোলটা হলো আসলে পুরো ওভারল্যাপিং করে ইনসাইড ঢুকে আপনার অলমোকে পিছন দিয়ে ট্যাকল করেছে, তারপরে অলমো বলটা বের করে দিল, সেকেন্ড গোল। কি সুন্দর একটা ওয়াল পাসে গোলটা হলো। আসলে এরকম কিন্তু অল অ্যাবাউট কনফিডেন্স। আপনি কোন টিমের এগেনস্টে এত ভালো কনফিডেন্স দেখাচ্ছেন, যারা কিনা ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট, 18 চ্যাম্পিয়ন হয়েছে, এই বছর মানে আনবিটেন ছিল। আপনি যদি স্পেনের আগে আসেন, একটা গোল কনসিড করেছিল এবং এখন পর্যন্ত সেই একটাই কিন্তু রয়েছে। বেলজিয়ামের এগেনস্টে একটা গোল মাত্র কনসিড করেছিল স্পেন। লামিন ইয়ামালের জন্মদিন ছিল, জন্মদিনের উপহারটা কিন্তু খুব দারুণ ছিল। লামিন আসলে আপনি যদি দেখেন, লামিন হয়তো বা গোল করতে পারছে না, একটা গোল করেছে এবার ওয়ার্ল্ড কাপে, হয়তো বা অ্যাসিস্টও এত বেশি করতে পারছে না, কিন্তু তার যে ইম্প্যাক্টটা থাকে না, স্পেশালি মাঠে, আমার কাছে মনে হয় লামিন যদি মাঠেই থাকে, তারপরও ওই জায়গা দিয়ে যেই অপোজিশনে লেফট ব্যাক খেলবে তার একটা 1000% টেনশন থাকে। কারণ লামিনের পায়ে যখন বল যায়, আমরা মনে করি যে সামথিং ইজ গোয়িং অন, সামথিং আমরা দেখতে পারবো। আসলে এটাই কিন্তু হয়েছে। আপনি হয়তো বা তার ডস দেখেন, তার বেশন দেখেন, তার আসলে ফার্স্ট টাচ দেখেন, তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু এক্সেপশনাল একটা ব্যাপার। আসলে আমি বলবো যে এই যে জন্মদিনের যেই উপহারটা পেলো, আসলে এটা মানে একটা আনরিয়েল আমি বলবো। কারণ এরকম সময় আপনার জন্মদিন, সেটা কিনা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল স্টেজে এগেইনস্ট ফ্রান্স, দ্যাট মিন্স আপনি এখন ফাইনাল রিচ করেছেন, আপনি ফাইনাল রিচ করে ফেলেছেন, মানে এর চেয়ে তো আর বড় কিছু আশা করা যায় না এক্স্যাক্টলি একটা মানুষের লাইফে। এবং বয়স তখন মানে বয়স এখন মাত্র 18, 19-এ পড়বে, 19 হলো মাত্র। তো অন্যরকম একটা ব্যাপার। কি মনে হচ্ছে 2010-এর সেই বিষয়টা কি আবার রিপিট হবে, নাকি 2022-এর মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা রয়েছেন তারাই আবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে? না, আসলে আমার কাছে মনে হয় আপু, আপনার ধরেন যে আজকের ম্যাচটাও কিন্তু অনেক ভাইটাল এবং অনেক টাফ ম্যাচ। আপনি একদম এক্স্যাক্টলি টাফ ম্যাচ, কিন্তু অলরেডি স্পেন তাদের যেই লক্ষ্যে অলরেডি পৌঁছে গেছেন, ফাইনাল। তো এখন ঘটনা হয়েছে যে আমি শিওর হয়ে বলতে পারছি না যে স্পেনের সাথে কে খেলবে, বাট আই বিলিভ যে আর্জেন্টিনা ফেস করবে। কিন্তু এখানে আমার মনে হয় যে ধরেন খেলা ফাইনাল ইজ ফাইনাল আপনার ধরেন 2 গোল 3 গোল এরকম হইতে পারে, একটা বিগ মার্জিন হতে পারে। কারণ ফাইনালে কিন্তু অনেক প্লেয়ার খেলার একটা ব্যাপার থাকে, টেম্পারমেন্ট থাকে, এবং মেন্টালিটি ওরকম শুড বি আপনার গ্রো হইতে হয়, যেটাতে কিনা আর্জেন্টিনার প্লেয়াররা ম্যাক্সিমাম প্লেয়ার ফাইনাল খেলা প্লেয়ার। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের এক্সপিরিয়েন্স বলেন, তাদের মেন্টালিটি বলেন, আমার কাছে মনে হয় একটু বেশি অ্যাডভান্স থাকবে। তো এখন এটা ইংল্যান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। ইংল্যান্ডের প্লেয়ার আপনি যদি ডিফেন্স লাইনে দেখেন, এক স্টোনস ছাড়া 3টা ডিফেন্ডার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে এবং ফার্স্ট মেসিকে ফেস করবে। এক্স্যাক্টলি, তো সেই ক্ষেত্রে সো ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা পর্যায়ে একটা দিক দিয়ে কিন্তু আর্জেন্টিনাকে আপনি আগায় রাখতেই পারেন। অফকোর্স, আর যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের একজন লিওনেল মেসি রয়েছে, তারপরেও ইংল্যান্ডের যে খেলা আমরা দেখেছি, তারা হয়তো চাইবে যে সেমিতে আর্জেন্টিনাকে হারিয়ে সামনে যেতে। অন্যদিকে যদি আমরা আবার লাস্ট 3টি ম্যাচ দেখি, আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল কাবো ভের্দে, মিশর এবং একই সাথে সুইজারল্যান্ড। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কিন্তু ইংল্যান্ড হচ্ছে এই 3টি দলের থেকে শক্তিশালী প্রতিপক্ষ, এবং এই 3টি ম্যাচে আমরা আর্জেন্টিনাকে একটু ধুকে ধুকে এগোতে দেখেছি। ওই জায়গা থেকে এটা কতটা টাফ হবে আর্জেন্টিনার জন্য? না, ডেফিনেটলি আমার মনে হয় যে 100% টাফ হবে, বিকজ ইংল্যান্ড আসলে এইবারের টিমটা আমার কাছে মোর ব্যালেন্স মনে হচ্ছে এবং মোর কম্পিটিটিভ মনে হচ্ছে আদার টিম। আপনি যদি আসলে ফাইনালিস্ট, সেমিফাইনালিস্ট যে 4টা দল এসেছেন, 4টা দল কিন্তু আপনার আমরা অলরেডি ডিসকাস করছি যে 1 থেকে 4 পর্যন্ত 4টা দল আসলে সবাই ডিজার্ভিং। এবং ইংল্যান্ড টিমটা আসলে 2018-2022-এর যে টিমটা ছিল, মনে হয় সেই টিমটা থেকে এই টিমটা
মানসিকভাবে অনেক শক্তিশালী এবং তাদের ইউনিটিটা অনেক শক্তিশালী, তারা ইউনাইটেড হিসাবে ফুটবল খেলে এবং তাদের যদি আপনি পারফরমেন্স ওয়াইজ দেখেন সব প্লেয়াররা ভালো করছেন। আপনি যদি বিলিংহাম, হ্যারি কেন, ডেকলান রাইস, আপনি যদি অ্যান্ডারসনের কথা বলেন, আপনি সাকা এবং অ্যান্থনি গ্রোডন তাদের কথা বলেন, আসলে তারা এবারের ওয়ার্ল্ড কাপে বেশ ভালো করছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা বড় ধরনের ব্যাটল হবে আজকে এবং এটা তার সাথে আমার মনে হয় যে যারা সুযোগ পাবে, ফার্স্ট ক্রিয়েট করবে, যারা গোল করতে পারবে তাদের পসিবিলিটি বেশি। আপনি আর্জেন্টিনা দেখবেন লাস্ট 3টা ম্যাচ পরে কামব্যাক করেছে, আসলে এই ম্যাচে সেটা কিন্তু নাও হতে পারে এবং তাদের জন্য ভেরি ভেরি টাফ হইতে পারে এবং টাইট হইতে পারে, কারণ আসলে তাদের স্পেশালি ইংল্যান্ডের চেঞ্জিং প্লেয়ার অনেক ভালো। আপনি যদি তাদের লেফট উইং দেখেন, রাইট উইং দেখেন, আপনার রাশফোর্ড, ইজে, যারা কিনা নেমে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, তো ওই জায়গা দিক দিয়ে আমার মনে হয় আর্জেন্টিনা সজাগ থাকতেই হবে। এক্স্যাক্টলি। প্রদর্শক স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব সেকেন্ড সেমিফাইনাল এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের আজকের দিনে সম্ভাব্য লাইন আপ এবং ফরমেশন কি হতে পারে। কি প্লেয়ারের দিকে যদি আমরা একটু তাকাই, লিওনেল মেসি, তাকে নিয়ে আলাদা করে তো কিছু বলবার নেই এবং যেহেতু এমবাপ্পে সামনে তৃতীয় নির্ধারণী ম্যাচ খেলতে হবে, সো 20টি মানে গোল করেছেন টোটাল সামগ্রিক পুরো বিশ্বকাপ জুড়ে, 3টি বিশ্বকাপ জুড়ে তার ক্যারিয়ারের। অন্যদিকে লিওনেল মেসি 6টি বিশ্বকাপে তিনি 20টি গোল করেছেন, 21টি গোল করেছেন, রাইট। আর যদি একটু এবারে বিশ্বকাপের কথা বলি, এমবাপ্পের 8টি গোল, 3টি অ্যাসিস্ট, অন্যদিকে লিওনেল মেসির 8টি গোল, 2টি অ্যাসিস্ট। তো অবশ্যই তিনি ফাইনাল বা আজকে আরো দুটো ম্যাচ রয়েছে, তিনি সামনে এগিয়ে যাবেন, গোল্ডেন বুটের দৌড়ে বা বলের দৌড়ে অনেক এগিয়ে থাকবেন। এই জায়গা থেকে আমি একটু বলতেই চাই যে লিওনেল মেসিকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, বাট বেলিংহামের প্রসঙ্গে যদি যাই, একজন কি প্লেয়ার, সো 6টি গোল, 1টি অ্যাসিস্ট, এবং বেলিংহাম কিন্তু লাস্ট দুটো ম্যাচে ইংল্যান্ডকে এই পর্যন্ত নিয়ে এসেছে। না, 100% আপু, ইউ আর রাইট, কারণ আসলে নাম্বার 10 পজিশনে এরকম লেভেলের প্লেয়ার আসলে সচরাচর প্রতিটা টিমে পাওয়া যায় না। আপনি বিলিংহামের যদি ইম্প্যাক্ট দেখেন, আসলে সে কতটা এফেক্টিভ আসলে ইংল্যান্ড টিমের জন্য। লাস্ট 2 ম্যাচে 4টি গোল করেছে, এটা কিন্তু আসলে ইতিহাসে সে 4 নাম্বার 5 নাম্বারে চলে আসে এই সময় এসে কোয়ার্টার ফাইনাল এবং সেকেন্ড রাউন্ডে। তো আসলে সে পুরো ওভার দ্য ওয়ার্ল্ড 5 নাম্বার র্যাঙ্কে চলে এসেছেন। তো আসলে এটা কিন্তু নট ইজি, এবং আসলে সে নিজেকে যেভাবে প্রতিনিয়ত মানে আসলে পৃথিবীর মাঝে উপস্থাপক করছে, এবং এটা কিন্তু বিশাল ব্যাপার। এবং আপনি যদি তার পারফরমেন্স দেখেন যে আসলে লাস্ট ম্যাচে 2টা গোল যে করেছে নরওয়ের সাথে, ফার্স্ট গোলটা দেখেন, আসলে সেখান থেকে গ্রোডেন পাস দিয়েছে 3 জনকে বিট করে, ফার্স্ট টাচটাই আপনার ডি এর ভিতরে চলে গেছে, তারপর আরেকটা টাচ করে বাম পায়। আসলে এই যে সেন্স, আসলে যে তার সেকেন্ড রান, থার্ড রান, এগুলি আসলে খুবই খুবই ইম্প্যাক্টফুল। এবং এই জায়গার দিক দিয়ে আমার কাছে মনে হয় আর্জেন্টিনার নাম্বার 6 পজিশনে যে খেলবে, প্যারেদেস, তার এই জায়গায় মনোযোগ থাকতে হবে, মনোযোগ না থাকলে পানিশড হইতে পারে। বাট লাস্ট ম্যাচের জন্য সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে একদম শুরুর 5টি গোল পর্যন্ত আর্জেন্টিনার 5 গোল, এবারে বিশ্বকাপে লিওনেল মেসিরও 5 গোল, অন্য কেউ গোল করতে পারছিল না। কিন্তু লাস্ট ম্যাচের সিনারিওটা কিন্তু আলাদা ছিল। 10 মিনিটসে ম্যাক অ্যালিস্টার, অন্যদিকে আলভারেজ এবং লাউতারো। হ্যাঁ, সো এই যে 3 জনের গোল করাটা, এটা কিন্তু অনেক পজিটিভ একটা সাইড, যে না লিওনেল মেসি গোল করতে না পারলেও বাকি টিমের যারা রয়েছে তারা এক্স্যাক্টলি এগিয়ে নিয়ে যাবে। আপনি অলরেডি 17টা গোল করেছে আর্জেন্টিনা, সেখানে 8টা করেছে মেসি আর 9টা করেছে আদার্স সব প্লেয়ার। এটা কিন্তু একটা বিগ মার্জিন। এখন পর্যন্ত আপনার আর্জেন্টিনা মানে হাইস্ট স্কোরার অফ দ্য ওয়ার্ল্ড কাপ পজিশনে ছিল হচ্ছে আপনার ফ্রান্স। তো এখন এটা কিন্তু একটা বিগ মার্জিন, এবং এটা অনেক কনফিডেন্স একটা বিল্ড হয়েছে। আপনি যদি আলভারেজের গোল দেখেন, মানে আউটস্ট্যান্ডিং গোল, এখন পর্যন্ত আপনি ওয়ার্ল্ড কাপের টপ 3 পজিশনে রাখতে পারেন। তো তারপরে লাউতারো নেমে যে ইম্প্যাক্ট ফুল একটা পারফরমেন্স দিয়েছে পরপর 2টা ম্যাচে, এটাও কিন্তু একটা কনফিডেন্স। আর ম্যাকালিস্টার ওভার দ্য ওয়ার্ল্ড কাপ সে তার ধারাবাহিক পারফরমেন্স বজায় রেখেছে এবং দিয়েছেন। তো এটা কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার ধরেন রোমেরো গোল করছে, লিসান্দ্রো মার্টিনেজ গোল করছে, তো এগুলো কিন্তু আসলে এক্সট্রা বুস্ট, প্লেয়ারের আপনার মোরালিটা আপ হয়ে থাকে। এবং সেক্ষেত্রে আমি বলবো যে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে, কারণ যেটা আমাদের একটা টেনশনের ব্যাপার ছিল যে শুধু মেসি গোল করছে, আদার্স প্লেয়াররা কেন গোল করতে পারছে না, তারা আসলে গোলে ফিরেছে, স্পেশালি আলভারেজ এবং লাউতারো
এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এক্স্যাক্টলি। যদি একটু হেড টু হেড দেখি, লাস্ট 14টি ম্যাচে মুখোমুখি হয়েছে তারা, 6টি ম্যাচে জয়লাভ করেছে ইংল্যান্ড, 3টিতে হচ্ছে আর্জেন্টিনা এবং 5টি ম্যাচ ড্র হয়েছে। বাট আগের ওই আর্জেন্টিনা এখনকার আর্জেন্টিনার মধ্যে তো একটা বিরাট আসলে আই থিঙ্ক 2002 সালে মেবি লাস্ট ম্যাচ ডেভিড বেকহাম 1-0 গোলে হারায় আর্জেন্টিনাকে। সেই আর্জেন্টিনা বাতিস্তুতা, উত্তেকা, ব্যারন, তখন রিকোয়েলমি, সরিন, জেনেত্তি, তো ওই স্ট্যান্ডার্ডের প্লেয়াররা ছিল। এখন আসলে টোটালি ডিফারেন্ট। এখন লিওনেল মেসি আছে, যে কিনা এখন পর্যন্ত ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলেনি, 6টা ওয়ার্ল্ড কাপ খেলেছে সে, এখন পর্যন্ত ইংল্যান্ডের সাথে সে ম্যাচ খেলেনি, স্পেশালি ওয়ার্ল্ড কাপে। তো সেই ক্ষেত্রে তার একটা ইম্প্যাক্টফুল পারফরমেন্স আমরা অবশ্যই দেখতে পারবো। আর আলভারেজ, লাউতারো, এনজো এবং ম্যাকালিস্টার, ডিপল, আসলে তারাও কিন্তু অনেক এক্সাইটেড অ্যাবাউট দিস ম্যাচ। তারাও কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপের স্টেজে ইংল্যান্ডের সাথে খেলা হয়নি, তো সেই ক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডেরও একটা সুপার প্রেশার আছে। এবং ইংল্যান্ডের যে আমি যদি আবার 3 জনের একটা পেয়ারের কথা বলি, যে হ্যারি কেইন, বেলিংহাম এবং হচ্ছে আপনার সাকা। হ্যাঁ, সো এই জায়গাটাও কিন্তু ওরা আসলে চাইবেই, কারণ এই ম্যাচটা এমন একটা ম্যাচ, অনেকে বলছে যে ইংল্যান্ড স্পেন ফাইনাল খেলবে, আবার অনেকের মতে যে না এবার বিশ্বকাপটা নিচ্ছে আর্জেন্টিনা। সো উই ডোন্ট নো, আসলে যে কোনো কিছু হতে আসলে পারে। আমি বুঝতে পেরেছি আসলে এই যে প্রবলেমটা হইতে পারে আর্জেন্টিনার জন্য, সেটা হলো স্পেশালি আপনার অ্যান্থনি গ্রোডন, যে কিনা ইংল্যান্ডের লেফট উইঙ্গার, এবং সাকা, যে কিনা ইংল্যান্ডের রাইট উইঙ্গার। তো সেইখানে আসলে খেলবে হলো আপনার টেকলোফিকাল লেফট ব্যাক, এবং রাইট ব্যাকে খেলে হলো মলিনা। তো ওদের আসলে ডিউটিটা আজকের ম্যাচে ইস মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তারা আসলে 1v1 তাদেরকে কিভাবে নেগোসিয়েশন করছে এবং তাদেরকে কিভাবে প্রতিরোধ করবে, এইটার উপরে সবকিছু ডিপেন্ড। কারণ ইংল্যান্ডের ম্যাক্সিমাম অ্যাটাকিংটাই হয় সাইড দিয়ে, এবং দে আর ভেরি ফাস্ট। এখন ঘটনা হচ্ছে সেইখানে ধরেন রড্রিগো দি পল খেলবে মলিনার উপরে, এবং লেফট সাইডে খেলবে এনজো নাহলে ম্যাকালিস্টার। আসলে তাদের ইনভলভমেন্টটা কি থাকে, স্পেশালি ডিফেন্সিভে, যখন ধরেন 1v2 সিচুয়েশন ক্রিয়েট করতে পারবে আর্জেন্টিনা, দ্যাট মিনস আর্জেন্টিনা সেফ। যেটা কিনা স্পেন করেছে ফ্রান্সের এগেনস্টে, যখন দেমবেলে বল পেয়েছে, যখন অলিসে বল পেয়েছে, দেখবেন যে একসাথে 2 থেকে 3 জন প্লেয়ার তার উপরে প্রেস করে বলটা সাথে সাথে উইন করে নিয়েছে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যদি আজকের ম্যাচে আর্জেন্টিনা খুব ভালোভাবে করতে পারে, দ্যাট মিনস 60% চান্স টু উইন আর্জেন্টিনা টুডে। এক্স্যাক্টলি। এবং স্ক্যালোনি তো এত সহজে ছেড়ে দেবে না। হ্যাঁ, অবশ্যই তিনি চাইবে যে সেই ব্রাজিলের একটা তো আসলে ভেতরে এই দ্বন্দ্বটা রয়েই যায়, ব্রাজিল আর্জেন্টিনার যে সাপোর্টার আমরা দ্বন্দ্ব করি বা দ্বন্দ্বে লিপ্ত হই, সেখানে দেখা যায় যে তারা চাইবে অবশ্যই এবারে বিশ্বকাপটা জয়ী হলে তারা ব্যাক টু ব্যাক 22 এবং 26 দুটো বিশ্বকাপ পরপর জয়ী হলো, ব্রাজিলের সেই 58 এবং 62 ইতিহাসে পুনরাবৃত্তি ঘটবে। আবার ফ্রান্স যদি ফাইনাল খেলতো তাহলে টানা তৃতীয়বারের মতো খেলতো জার্মানি এবং ব্রাজিলের মতো, সেটা আসলে হলো না, তাদেরকে বিদায় নিতে হলো। বাট 4 বছর পরে 2030-এর যে বিশ্বকাপের 100 বছর পূর্ণ হবে, এবং 3টি মহাদেশের 6টি দেশে হচ্ছে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। এই সেটআপটাই কিন্তু থাকবে, এই ওসমান ডেম্বেলে বলি, অলিসে বলি বা এমবাপ্পে বলি, বার্কোলা বলি, এরাই থাকবে। কি মনে হয় তখন কি ফ্রান্স এতটা শক্তিশালী হবে এবারের মতো? না, এইবারের টিমটা আসলে ডিফারেন্ট একটা লেভেলে ছিল। আপনি হয়তো বা এখন এমবাপ্পের মেবি 27-28, 2030-এ তার বছর 31-32 হয়ে যাবে, দেমবেলেরও সেম 31-32 হয়ে যাবে। তো সবারই কিন্তু 4 বছর করে বাড়বে, এবং আসলে ফুটবল ইউ নেভার নো, আপনি আসলে কি লেভেলের ফিট থাকবেন, ইনজুরিজ কাম, তারপরে তার মাঝে তারা ইউরো খেলবে, আপনার কি বলে এটাকে, কোপা আমেরিকা খেলবে, আরো অনেক টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, আপনার চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, ইউরো নেশনস কাপ খেলবে। তো এখন ঘটনা হচ্ছে অল অ্যাবাউট পারফরম্যান্স অ্যান্ড ইউর ফিটনেস। তো সেইখানে যদি আপনি নিজেকে ধরে রাখতে পারেন, আপনি যদি নিজের পারফরমেন্স সেম স্ট্রাকচারে রাখতে পারেন, ডেফিনেটলি দে আর ফেভারিট। কিন্তু আসলে তাদের বেসটা কিন্তু সেমই থাকবে, হয়তো বা আরো 2 থেকে 1 জন প্লেয়ার অ্যাড হবে। সেখানে ধরেন আমরা এইবার ওয়ার্ল্ড কাপে চেরকির মতো প্লেয়ারকে পারফর্ম করতে দেখি নাই, সে মাত্র মেবি 90 সব টোটাল 90 মিনিটের মতো ম্যাচ খেলেছেন, 90 মিনিট খেলেছেন, যে কিনা ম্যান সিটির প্রতি ম্যাচে এই 90 মিনিটস খেলে। ট্রু। আবার আপনি দেখেন যে ক্রিশ্চিয়ানো রোনালদো যেরকম পারফরমেন্স হওয়ার কথা ছিল সেটাও হয়নি, তিনি বিদায় নিয়েছেন, এবং এবারে বিশ্বকাপে তো অনেক মহাতারকারা বিদায় নিয়েছেন। এবারের নেইমার, লুকা মদ্রিচ, লুকাকু,
আপনার ডি ব্রুইনা, হ্যাঁ ডি ব্রুইনা এবং কর্তোয়া। ক্রিস্টিয়ানো রোনালদো, কর্তোয়া। সামনে আজকের ম্যাচে যদি ইংল্যান্ড বিদায় নেয় তাহলে কিন্তু আর ওইটা বলেন না। হ্যারি কেইনও বিদায় নেবে। হ্যাঁ, ওকে, ইয়েস, So, ইটস ওকে। ওটা আমি বাকিটা বলছি না। দর্শক বোঝা যাচ্ছে যে তিনি কোন দলের সাপোর্টার। যাই হোক, কত মানে ব্যবধানে জিততে পারে আজকে যে কোনো একটি দল? না আসলে এই ম্যাচটা আমি অলরেডি ডিসকাস করেছি। আসলে ম্যাচটা অল অ্যাবাউট নার্ভ, এবং আপনি আপনার নিজেকে কিভাবে প্রেজেন্স করবেন আজকের ম্যাচটা, এটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। আসলে বেশি মার্জিন হবে না, সেম আপনার ধরেন 2-1 বা 2-0 বা 1-1 1-1 90 মিনিটস, আবার এক্সট্রা 30 মিনিটও যেতে পারে, 120 মিনিট পরে দেখা যাবে যে হ্যাঁ, টাই ব্রেকার tiebreaker। হচ্ছে। কিন্তু আসলে এই জায়গায় তো আমরা একজনের কথা বলতেই পারি, হি ইজ দ্য ম্যাজিশিয়ান লিওনেল মেসি। আসলে যে ডিফেন্সটা সে করে দেয় সব সময়, ইচ এন্ড এভরি ম্যাচে। লাস্ট ম্যাচে গোল করে না, কিন্তু অ্যাসিস্ট করেছে। হ্যাঁ, তো আপনি যদি তাকে 2 সেন্টিমিটার 1 মিটার চান্স দেন, হি শুড বি পানিশ। এটা তার সেই অ্যাবিলিটি আছে। তো আমার কাছে মনে হয় যে একটা মাত্র প্লেয়ার, সেখানে ধরেন হ্যারি কেন, বিলিংহাম আছে, আর এইখানে ধরেন আলভারেস, লিওনেল মেসি আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকের ম্যাচটা অল অ্যাবাউট টিম ওয়ার্ক আপু। একদম একদম। সো হোপ ফর দ্য বেস্ট। জি, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। Thank you so much. প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। অবশ্যই খেলা দেখবেন। এবারে বিশ্বকাপের সেকেন্ড সেমিফাইনাল মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। আমরা এখনো জানি না কারা হাসবে, বিজয়ের হাসি বা শুভকামনা থাকবে দুটো দলের জন্যই। সবাই অনেক ভালো থাকুন। দেখছিলেন টেলি ক্যাশ প্রেজেন্স টিভিএস ম্যাচ অ্যানাটমি।